জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আমি সঙ্গে আছি সাজিদ আরাফাত। 2025 সালের ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্লেনারি সেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং খাত সহ পুরো অর্থনৈতিক খাত ধ্বংস করে গেছেন। এমনকি 15-16 বছরে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে যাওয়ায় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অগ্রযাত্রায় পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। এর আগে সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি জানান, আগামী বছরগুলোতে বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক উন্নয়নে কাজ করবে দুদেশ। The whole Bangladesh is completely corrupt. It's a corruption-ridden. Billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. I'm very happy, feel very relieved that the United Nations High Commissioner for Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা। হাসিনাকে ফেরানোর কূটনৈতিক পত্রের বিপরীতে ভারতের উত্তর প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মুখপাত্র রফিকুল আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার ব্যাপারে রেড নোটিশ জারি করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস, এটা এনক্লোজার হিসেবে গেছে। যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রেড নোটিসের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত। আমরা রেড নোটিস পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না, সুতরাং রেড নোটিসের ব্যাপারে আমার আলাদা কোনো বক্তব্য নেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে সহসভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে এ কমিশন কাজ শুরু করবে। আগামী নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এই কমিশন। কমিশনের মেয়াদ হবে 6 মাস এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও আনুপাতিক পদ্ধতির নির্বাচন বিএনপি চায় না বলে ফের জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, গত 16 বছরে সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে নাকি নিষিদ্ধ হবে সে ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে। ফখরুল জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করবেন ব্রিটিশ হাইকমিশনার। যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার
নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরুদ্ধে আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষের তো অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে আবারও মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে তার দল। বৃহস্পতিবার সকালে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে নির্বাচন কমিশনে প্রবেশ করে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাতে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনেরও প্রস্তাব দিয়েছে ইসলামিক দলটি। বিগত সরকার আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে সেটা পুনর্বহালেরও দাবি জানানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামায়াত নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলো 8 সালের পর থেকে রেজিস্ট্রেশনের সিস্টেম চালু হয়েছে। এত কঠিন শর্ত পূরণ করে রাজনীতি করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা এটা বলেছি যে এই আইনটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। অন্তর্বর্তী সরকারের আমলে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে কিনা তা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে প্রায় 1 মাস পর সংস্কার প্রস্তাব নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে একথা বলেছেন তিনি। বলেন, বিদ্যমান কাঠামো পরিবর্তনে বাংলাদেশের অভ্যুদয়ের পরে এত মানুষ এর আগে শহীদ হয়নি। তাই সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতে তাদের দেয়া প্রস্তাবগুলো সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্ব পাবে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া তিনি জানান, মহান স্বাধীনতার যুদ্ধের সঙ্গে 24-এর গণ আন্দোলন, সংসদীয় পদ্ধতিতে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস, অন্তর্বর্তী সরকারের কাঠামো, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো এবং মৌলিক অধিকারের আওতা বাড়ানো, এই 7টি বিষয়কে মাথায় রেখেই সুপারিশ প্রস্তাব করেছে সংস্কার কমিশন। গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাময়িক চাকরিচ্যুতির পরামর্শের সঙ্গে একমত তারা। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণাদি পাচ্ছি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে যাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া 6,531 জনের নিয়োগ বাতিলের পর তৃতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ করছেন তারা। দুপুরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সানি মৃধা। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সানি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি সেখানে অনেকক্ষণ ধরে আছেন, কি বলছেন আন্দোলনকারীরা জানাবেন আমাদের।
সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা যারা আন্দোলন করেছে, যাদের মূলত সুপারিশটা বাতিল করে দিয়েছিল হাইকোর্ট গেল 6 ফেব্রুয়ারি, আসলে তারা কিন্তু এখনও শাহবাগে অবস্থান করছে। তারা প্রথমত মূলত আমরা যেটা দেখেছিলাম যে তারা বিগত 8 দিন ধরে, অর্থাৎ রায়ের পর থেকেই কিন্তু তারা শাহবাগের বিভিন্ন সময় বিক্ষোভ করে আসছিল বিগত 8 দিন ধরে। এমন প্রেক্ষাপটে কিন্তু আজকেও তারা ছিল, সকাল থেকেই তারা শাহবাগে অবস্থান করে। পরে এক পর্যায়ে দুপুরের দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে যান চলাচল বন্ধ হয়ে যায় এক প্রকার। এরপরে কিন্তু জনদুর্ভোগ শুরু হয়। এরপরে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করার কথাও আমাদেরকে আন্দোলনরত শিক্ষকরা আমাদেরকে জানিয়েছিলেন। তারা বলেন যে আমরা সরকার বৈধ পন্থায় বৈধভাবেই তারা এই সুপারিশ প্রাপ্ত হয়েছেন। একই সাথে তারা তাদের যে এই আসা পর্যন্ত তারা বিগত সময় বিভিন্ন রকম পরীক্ষা প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এই পরীক্ষা দিয়েছিলেন। একই সাথে এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে অনেকেই বিগত যে চাকরিগুলো করতেন সেগুলো কিন্তু চাকরি ছেড়ে দেয়। এর ফলে কিন্তু অনেক প্রায় এই সুপারিশপ্রাপ্ত ছিলেন 6,531 জনের মতো শিক্ষক সুপারিশপ্রাপ্ত হন এবং একই সাথে কিন্তু সবার সেই সুপারিশপ্রাপ্ত সবার চাকরি স্থগিত করে আদালত। এই ধারাবাহিকতায় কিন্তু তারা বিগত 8 দিন ধরে আন্দোলন করেছিলেন এবং তারা এখনও করছেন। তারা আমাদেরকে যেটা বলেছেন যে এই যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এর ফলে কিন্তু আমরা দেখেছি তারা এখানে প্রথমত কিন্তু তারা এখানে এই জায়গাটি সকাল থেকে আসার পরে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়, সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারপরও কিন্তু তারা এই জায়গাটি ছাড়েন, অর্থাৎ তারা মোড় ছেড়ে কিন্তু এখন জাদুঘরের সামনে অবস্থান করছে। একই সাথে এখন বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা স্লোগানের মাধ্যমে তাদের যে রায় বাতিল হয়েছে সেই রায় ফিরিয়ে দেওয়া, অর্থাৎ তাদের পক্ষে সুপারিশ দিয়ে তাদের চাকরিতে বহাল করার দাবি তারা জানিয়েছে। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি আদায় পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা তারা ত্যাগ করবে না বলে আন্দোলনরত শিক্ষকরা আমাদের জানিয়েছে। তো সাজিদ, সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চোখের ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিএমএইচের চক্ষু বিভাগের আয়োজনে বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস শীর্ষক এই সেমিনারে চোখের চিকিৎসায় বিপ্লব ঘটানো কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা হয়, যেখানে প্যানেল আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিক্যাল পদ্ধতি ও লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয়ও তুলে ধরেন চিকিৎসকরা। এই সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয়। দেশ বিদেশের সেরা চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা এতে অংশ নেন। আগামী রমজান ঘিরে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে কাজ করছে সরকার। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের সংকট কেটে দাম সহনশীল হবে বলে জানান তিনি। এছাড়া মিয়ানমার রাখাইনের গৃহযুদ্ধের কারণে যাতে দেশে খাদ্য সংকট তৈরি না হয় সে লক্ষ্যে বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর নির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা। এর আগে সভায় অংশ নেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আজকে আমাদের দেশে খাদ্যশস্যের বর্তমানে সরকারি মজুদ প্লাস আমদানি ব্যবস্থা স্বাভাবিক এবং খুব যথেষ্ট সন্তোষজনক। ইনশাল্লাহ আমাদের যদি বড় ফসল বড় রকম করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে চাল নিয়ে যে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা কেটে যাবে এবং দামও সহনশীল পর্যায়ে থাকবে। ধামরাইয়ে বিনোদন কেন্দ্রে শিক্ষার্থী কর্মচারীর সংঘর্ষের ঘটনায় আলদিনস পার্কের 4 কর্মচারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গতকাল পিকনিকে এসে শিক্ষার্থীদের মোবাইল হারানোকে কেন্দ্র করে পার্কের কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্রের কিছু স্থাপনায় ভাঙচুর চালায়। অপরদিকে পার্কের কর্মচারীরা শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করে। এ ঘটনায় দুপক্ষের অন্তত 40 থেকে 50 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধামরাই থানা পুলিশ। এরপর রাতে মিরপুরের বনফুল আদিবাসী গ্রিনহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল হাই মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় গভীর রাতে অভিযান চালিয়ে পার্কের 4 শ্রমিককে গ্রেপ্তার করে
ধামরাই থানা পুলিশ। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। শরীয়তপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের কার্যালয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে 18,58,965 টাকা, ডাকাতির সময় ব্যবহৃত একটি মোটর সাইকেল, একটি পিকআপ ভ্যান ও 50টি মোবাইল ফোন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় শরীয়তপুর পুলিশ। গেল 25 জানুয়ারি দিবাগত রাত 1টায় ডাকাত দল শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের অফিসে হামলা চালায়। এ সময় 6 থেকে 7 জনের ডাকাত দল কোম্পানির বিক্রয় কর্মীদের জিম্মি করে নগদ 1,34,00,000 টাকা সহ 16টি সিসি ক্যামেরা, ডিভিআর ও এনভিআর খুলে নিয়ে যায়। এ ঘটনায় পালং থানায় একটি ডাকাতির মামলা করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কর্তৃপক্ষ। মামলার তদন্তে এরই মধ্যে ডাকাত দলের 3 সদস্যকে আটক করা হয়েছে। বাকি সদস্য ও লুট করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। এই ছিল এখন চারদিকে, শেষ করছি।